হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির সমস্ত রকম পরীক্ষার প্রিপারেশান করানো হয় এবং সমস্ত রকম পরীক্ষার আপডেট নেওয়ানো হয়। যারা আপকামিং সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ তারা এই চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হও অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট করো। আজকে আমরা সলিউশন করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019 সালের প্রশ্নপত্র। চলো ভিডিওতে যাক। প্রথম প্রশ্ন হচ্ছে 41 নাম্বার প্রশ্ন। আমি আজকে ম্যাথসের সলিউশন করাচ্ছি। 41 নাম্বার প্রশ্ন কি আছে দেখো। পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল আছে 54, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যুগ্ম সংখ্যা কাদের বলে প্রথমে জেনে নিতে হবে। যুগ্ম সংখ্যা হচ্ছে দুই দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, দুই দ্বারা বিভাজ্য, সেগুলোকেই বলা হচ্ছে যুগ্ম সংখ্যা। বলেছে কি পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 করে দিয়েছে। প্রথমে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে 54কে 3 দিয়ে ভাগ করতে হবে। কত পেলাম? 3 আঁকে 3, 3 আষ্টে 24। কত পেলাম? 18 পেলাম। 18টা হচ্ছে আমাদের তিনটে পরপর যুগ্ম সংখ্যা, অর্থাৎ মিডিলে থাকবে 18 সংখ্যাটা, এটা গড়। এর আগে যুগ্ম সংখ্যা হচ্ছে 16, এর পরে যুগ্ম সংখ্যা হচ্ছে 20। আর আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত বলো? 16। আনসার ইজ ডি 16। বুঝলে? চলো সেকেন্ড প্রশ্নে যাক। সেকেন্ড প্রশ্ন আমাদেরকে সরল বার করতে হবে। আচ্ছা, এই সরল বের করার আগে আমাদের একটা রুলস ফলো করতে হবে, সেটা হচ্ছে বদমাশ রুল। কি রুল? বদমাশ রুল। বদমাশ রুল তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এই সরলগুলো করতে পারবে। কারণ অনেকেরই কনফিউশন থাকে, আগে যোগের কাজ হবে কি আগে বিয়োগের কাজ হবে, আগে গুণের কাজ হবে। সেই জন্য এই রুলসটা যদি তোমরা ফলো করো, বা দেখো প্রথম কথা হচ্ছে ম্যাথসে খুব কুইকলি করতে হবে। সেই জায়গা থেকে তোমরা যদি এই ভেঙে ভেঙে করো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যেহেতু আমি প্রথমবার করাচ্ছি বা আমি একটু তোমাদেরকে ডেসক্রিপশান দিয়েই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমার পরীক্ষার হলে এতটাই প্র্যাকটিসে করবে দেখো কুইকলি করে আসতে পারো। তো প্রথমে যদি তোমরা ভুলে যাও এই রুলসটা তোমরা লিখে নেবে। লিখে নেওয়ার পর প্রথমে দেখো, প্রথমে হচ্ছে বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ, সেটা তোমার থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট থাকলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। এটা হচ্ছে বিয়ে হলো। ও মানে হচ্ছে অফ, মানে হচ্ছে র, আচ্ছা এর, বুঝলে? এরপর হচ্ছে ডি। ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, সেটা হচ্ছে ইনটু। এ হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে প্লাস। আর এস হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। এবার তাহলে আমাদের প্রথমে করতে হবে বন্ধনীর কাজ, তারপরে হচ্ছে র মানে হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। এবার তোমাদের অঙ্কটায় যাওয়া যাক। অঙ্কটা যে সরলটা দিয়েছে, অঙ্কটা সরলটা দেখো। প্রথমে 0.2 প্রথমে আমরা গুণ করে নেব। 0.2 গুণ করে নিলে হবে 0.04 হলো। এরপর হচ্ছে দেখো এখানে ডিভিশনের কাজ হবে ফার্স্টে, তবে তারপর মাল্টিপ্লিকেশন। এখানে তোমার ফার্স্টে আছে তোমার প্লাস মাইনাস, আগে কিন্তু তোমাদের ডিভিশনের কাজ অর্থাৎ ভাগের কাজটা করে নিতে হবে। দেখো 0.2 আর 0.2কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখান থেকে বেরোবে 1। তাহলে 1 আর এখান থেকে বেরিয়েছে 0.04, আর মাঝখানে আছে ইনটু, এখান থেকে আমাদের বেরোচ্ছে 0.04। তাহলে আমাদের পুরো এই জায়গাটা থেকে বেরোলো কি, পুরো এই জায়গাটা থেকে বেরোলো 0.02। আমি তবু অঙ্কটা লিখে নিচ্ছি, আমার একটু কাটাকুটি হয়ে গেছে। দেখো 0.2 প্লাস 0.2, আর এই জায়গাটা থেকে বেরিয়েছে মাইনাস 0.04, তাই তো? এবার দেখো এখানে অ্যাডিশনের কাজ আছে, তাই 0.2 যদি যোগ করে আমার বেরোলো 0.4, আর এখান থেকে বেরিয়েছে 0.04। দেখ 0.04 থেকে কিন্তু 0.4টা বড়, তাই আমরা বিয়োগ যখন করব 0.4 আর 0.04, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি আমার বেরোচ্ছে এটা 6 বেরোলো, এখানে যদি হয় এটা 3 বেরোলো, আর এখানে এটা দেখো 0.36। এটা আমাদের আনসার ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বা কোনো ইনকোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। 43 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো 43 নম্বর অঙ্কে কি বলেছে। এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ আর ক্ষতি হলো? এটা আমাদের প্রশ্নে রয়েছে, তাই তো? প্রথমে আমাদের করে নিতে হবে টাকাগুলোকে এক জায়গায় করে নিতে হবে।
আর আপেলের সংখ্যাটাকে এক জায়গায় করে নিতে হবে, তাই তো? দেখো 10 টাকায় দিয়ে 11টা আপেল কিনেছে আর 11 টাকা দিয়ে 10টা আপেল বিক্রয় করেছে, তাই তো? দেখো আপেলের সংখ্যাগুলো কিন্তু অসমান, সেই জন্য এগুলোকে সমান করবার জন্য প্রথমে আমাদের দুটোকে সমান করতে হবে। তাই 11কে ফার্স্টে 10 দিয়ে আমি গুণ করে নিলাম, আমার বেরোলো 110। আর 10কে আমরা 11 দিয়ে গুণ করলাম, আমার বেরোলো 110, সমান হয়ে গেল। এবার ডান দিকে যে যে সংখ্যাগুলো দিয়ে আমরা মানে গুণ করেছি, লেফটেও তাই দিয়ে আমরা গুণ করব। তাই 10কে আমরা 10 দিয়ে গুণ করলাম, দেখো 100 হয়েছে। আর 11কে 11 দিয়ে গুণ করে আমাদের 121 হয়েছে, হলো? এবার হচ্ছে যে দেখো ফার্স্টে অঙ্কতে বলেছে কিন্তু 10 টাকা দিয়ে 11টা আপেল কেনা যায়, অর্থাৎ এটা হচ্ছে সিপি। আর সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। আর 11 টাকায় 10টা আপেল বিক্রয় করা যায়, অর্থাৎ এটা হচ্ছে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, হলো? তাহলে সিপি যখন আমাদের 100, এসপি তখন হচ্ছে 121, আর প্রফিট হচ্ছে তখন আমাদের 21, তাই তো? এবার প্রফিট সবসময় সিপির উপরে হয়, তাই তো? তাহলে 21 টাকার ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে কতটা পার্সেন্টেজ, সেটা হচ্ছে 21%। 21% আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। দ্য আনসার ইজ ডি, 21% লাভ। বুঝলে? 44 নম্বর প্রশ্নে যাচ্ছি, দেখো বলছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে কী থাকে, 1 অবশিষ্ট থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে বলেছে, তাই তো? ক্ষুদ্রতম, প্রথমে আমাদেরকে এটাকে ক্ষুদ্রতম মানে লসাগু করে নিতে হবে। কি করতে হবে, লসাগু করে নিতে হবে। দেখো 57, 76 আর 190কে লসাগু করব। কত সংখ্যা দিয়ে যাবে আমাকে আগে ভেবে নিতে হবে। আমরা 19 দিয়ে করব এটাকে, হ্যাঁ? 3 19 57, 4 19 76 আর 19 10 190, হলো? এরপর আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দেখাও যাচ্ছে কি না বা বিভাজ্য কি না। হ্যাঁ, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, হলো? তাহলে 19 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, এটাকে আমার গুণ করলে কত হচ্ছে, 19 দুগুণে 38, 5 দুগুণে 10, মানে হচ্ছে যে 380। 380কে 3 দিয়ে গুণ করলে 3 0 0 324, হাতে 2, 3 তিরিকে 9, 10 11, 1140। আমি এত গুণ করছি, তোমরা কিন্তু এত গুণ করবে না। যারা মুখে মুখে করতে পারো তাদের, মানে যদি খুব শর্টে ইজি করতে পারো খুবই ভালো, কেননা এই গুণগুলো তাদের জন্যই, যারা হচ্ছে যারা বুঝতে পারবে না তাদের জন্য করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার আমি করে নিলাম লসাগুটা, আমার 1140 হয়েছে। এরপর হচ্ছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। 1 অবশিষ্ট থাকবে মানে 1 এর সাথে যোগ হবে, ঠিক আছে? তাহলে আমার কত হলো, 1141। দ্য আনসার ইজ 1141, অপশান বি। বুঝলে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার 45 নম্বর প্রশ্নে কি বলেছে, a/b সমান 2:3, b/c সমান 4:5, c/d মানে হচ্ছে 3:7, আর a/b/c/d মানে এর অনুপাতটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? এবার ফার্স্টে এই অঙ্কটা দু রকম নিয়মে হয়। প্রথমে আমি যে নিয়মটা দেখাচ্ছি, দেখো প্রথমে a/b/c/d, এটাকে ফার্স্টে লিখে নিলাম। হ্যাঁ, দেখো 2:3 দিয়েছে এখানে। আমার যে ইস্টুগুলো লিখছি না, মুখে মুখে আমাদের মনে মনে থাক, কারণ আছে আমরা ধরে নিলাম। আচ্ছা, নিয়ম হচ্ছে 2:3 বলে দিয়েছে। ডান দিকেরগুলো যেটা আমার থাকবে, এই যে 3 রয়েছে, ডান দিকে কিছু নেই মানে লাস্ট যেটা 3 রয়েছে আমাকে 3টা লিখে নিতে হবে, ঠিক আছে? এবার b/c মানে হচ্ছে 4:5। এবার এখানে বিষয়টা হচ্ছে 5-এর এই ডান দিকে 5 লিখে নেব, আর 4-এর ডান দিকে কিন্তু 4 যেহেতু এদিকে আছে 4 লিখে নেব, ঠিক আছে? আর c/d মানে হচ্ছে 3 আর 7, তার মানে এদিকে 3 এদিকে 3 লিখে নিলাম,
এবার আমাদেরকে আমি ধরো এরকম একটা কলম করে নিলাম। কলম করে নেবার পর দেখো এই রোগুলো করে নেবার পর এই রো অনুযায়ী আমি কাটাকুটিটা করব। দেখো এই রো অনুযায়ী এই কলমের এই তিনটা আর এই কলমের এই তিনটা, মানে প্রত্যেকটাকে কাটছি সমানভাবে, এখানেও তিনটা এখানেও তিনটা যাচ্ছে, প্রত্যেকটা কলমে কিন্তু আমি কেটে দিলাম, কাটাকুটিটা গেল বলে। কিন্তু আর দেখো কোনো সংখ্যাকে কি সমানভাবে যাচ্ছে, দেখো 4 আছে এখানে, এখানে 4 আছে, কিন্তু এখানে 4 আর 4 নেই, তাহলে হবে না। তাই আমি এবার এই সংখ্যাটাকে কি করলাম, গুণ করে নেব। দেখো 4 দুগুণে 8। এবার আমি ইস্টুগুলো বসিয়ে নিলাম, মনে মনে ছিল 3 4 12, 5 3 15 আর 5 7 35। দেখো এটাকে আর কাটাকুটি যাবে না। দ্য আনসার ইজ 8:12:15:35। এটা একটা স্রোতের অঙ্ক, নৌকার অঙ্ক। বলেছে একটি নৌকা 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 9 কিমি, স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে নৌকার বেগ জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যায় 9/3 কিমি, মানে হচ্ছে 3 কিমি। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে 18 কিমি যেতে পারে, মানে 3 ঘন্টায় প্রতিকূলে, হ্যাঁ এটা হচ্ছে প্রতিকূলে মানে হচ্ছে তোমার আপস্ট্রিমিং, আর অনুকূলে মানে হচ্ছে ডাউন স্ট্রিমিং। তাহলে প্রতিকূলে বলেছে, দেখো প্রতিকূলে আমার 3 কিমি বেরিয়েছে। এবার হচ্ছে ডাউন স্ট্রিমিংটা বের করবো, যেটা হচ্ছে অনুকূলে 3 ঘন্টায় 18 কিমি, তাহলে 1 ঘন্টায় 18/3 কিমি, মানে হচ্ছে 6 কিমি। আর নৌকার বেগে, স্থির জলে নৌকার বেগ সূত্র হচ্ছে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বাই 2, মানে হচ্ছে 9/2। 9/2 মানে হচ্ছে 4.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যা যাক। চক্রবৃদ্ধির অঙ্ক। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, সুদে আসলে 27 গুণ হয়। তাহলে আমরা যদি প্রথমে আসলটা ধরে নিই, আসলটা আমরা ধরে নিই এক্স, তাহলে সুদে আসলে আমার কত হচ্ছে, সুদে আসলে আমার হচ্ছে 27x, তাই তো। আর চক্রবৃদ্ধির অঙ্ক নিয়ম হচ্ছে, মানে সূত্র যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মানে সুদে আসলে বের করার নিয়ম হচ্ছে p × 1 + r/100t। এখানে p মানে হচ্ছে আসল, r মানে হচ্ছে সুদের হার, আর t হচ্ছে টাইম। তাহলে আমরা সূত্রের অঙ্ক অনুযায়ী আমরা লিখে ফেলি। দেখো আসল বলেছে x, 1 + r মানে হচ্ছে, এটাই আমাদেরকে বার করতে দিয়েছে সুদের হার, 100 কত বছরে, 3 বছরে। দেখো এটা সমান হচ্ছে, দেখো সুদে আসলে আমাদের দিয়ে দেওয়া রয়েছে 27x, তাই তো। আর এই সূত্রটা সুদে আসলের সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদ আসলের সূত্র। দেখো এখানে x কেটে গেল, আর এখানে t মানে কিন্তু আমি এখানে একটা ভুল লিখলাম, এখানে টিটা কিন্তু, এখানে t হচ্ছে আমার 3 বছরে, হলো। এখানে হচ্ছে 1 + r/100(3), এখানেও দেখো 3^3, তাই 3^3, এই 3 কেটে গেল, আমার রইল r/100, আর এই 1টা ওইদিকে গিয়ে হয়ে গেল 2, তাহলে r সমান হচ্ছে 200। তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার দেখো 200%। অপশান ডিটা হচ্ছে রাইট আনসার, হলো। চলো নেক্সট অঙ্কে যা যাক। দেখো 49-এর অঙ্কে যাচ্ছি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত? একদম আগের অঙ্কটাই আমরা এইভাবেই, যেটা নিয়মে করেছিলাম সেইভাবে সিম্পলভাবে করব।
যে 10% চক্রবৃদ্ধি হার সুদে মানে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত। তাহলে ফার্স্টে ছিল পি, তাহলে পি হচ্ছে 10,000 1 প্লাস আর মানে হচ্ছে 10/100 3 বছরের, তাই তো। তাহলে 10,000টা লিখে দেবো ফার্স্টে। দেখো এই 10 এই 0 0 কেটে নিলাম, মানে 11/10 10,000টা লিখে নিলাম। তাহলে এখানে হচ্ছে 11 আর 11 ইন্টু 11 ইন্টু 11 আর এখানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10। তারা মুখে মুখে করতে পারো, তাদের ক্ষেত্রে কিন্তু এত কাটাকুটি করার প্রয়োজন নেই। যারা পারো না তাদের জন্যই এটা দেখানো হচ্ছে। 11 121, 121কে আবার 11 দিয়ে গুণ করবো। 11কে 11 11 23 আর 2 মানে হচ্ছে 11 11 12 13 মানে 1321 1331 1331। এখানে 10 দিয়ে গুণ হবে, তাহলে 1331 একটা শূন্য বসে যাবে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, বুঝলে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে বলেছে এবিসি বয়সের অনুপাত 5:8:9, এ আর বি এর সমষ্টি যদি 56 হয়, বি এর অনুপাত কত, বি এর বয়স কত। তাহলে আমাদের বলে দিয়েছে ফার্স্টে আমরা এটা এক্স ধরে করতে পারি, মুখে মুখেও হয়। এ সমান হচ্ছে 5x, অনুপাত থেকে বের করে নিচ্ছি। বি সমান হচ্ছে 8x আর সি সমান হচ্ছে 9x। হলো এ আর বি এর বয়সের সমষ্টি, এ আর সি এর বয়সের সমষ্টি মানে হচ্ছে এখানে 5x আর 9x মানে হচ্ছে 9x সমান হচ্ছে 56 মানে হচ্ছে 14x, 14x মানে হচ্ছে 56, 4 14 56, x সমান হচ্ছে 4। এখানে আমাকে বি এর বয়স জিজ্ঞাসা করছে, বি মানে আমার এখানে 8x ধরেছি, 8x মানে হচ্ছে 8 ইন্টু 4 4 আসছে 32 ইয়ার। এইটা হচ্ছে বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 52 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখো 52 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। ফার্স্টে আমরা ডান দিকে দেখো কী রয়েছে, প্রথমে ভেতরে ভেতরে যে রুটগুলো আমাদেরকে ফার্স্টে সেগুলো সলিউশন করে করে এগিয়ে যেতে হবে। তাহলে 0.0049, তার মানে আমরা যদি 0.0.49 হচ্ছে কার বর্গমূল মানে 7-এর বর্গ, 7 7 49, তাহলে 4টে ঘরের পর কিন্তু দশমিক আছে। তাহলে 0.07 যদি আমরা গুণ করি ধরো, তাহলে হচ্ছে 0.0049। দেখো 4টে ঘরের পর দশমিক 0.49, তাহলে এখান থেকে আমরা বেরোলো 0.07 আর 0.09 বেরিয়েছে। তাহলে আমি ফার্স্টে রুটটা লিখবো, রুটটা লিখে 0.02 প্লাস হচ্ছে 0.07, তাই তো বেরিয়েছে। এখান থেকে রুটটা থেকে বেরিয়েছে 0.07, তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমার বেরোচ্ছে 0.09। দুটো ঘর মানে হচ্ছে আমি যদি 0.3কে আর 0.3কে যদি গুণ করি তাহলে হচ্ছে 0.09 হবে দুটো ঘরের পর। তাহলে 0.3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, বুঝলে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। এর মান জিজ্ঞাসা করেছে 0.009 মানে হচ্ছে এটাও সেম 0.03 আর 0. কারণ 3-এর বর্গ হচ্ছে 9, তাই 0.03, 4টে ঘরের পর দশমিক, তার মানে এখান থেকে বেরোচ্ছে 0.0009, তাই তো। তাহলে আমার তারপর একটা ফার্স্ট করে নিই 1.21 মানে হচ্ছে 11 বর্গ হচ্ছে 121, এখানে দুটো ঘরের পর দশমিক, তারপর হচ্ছে দেখো 1.21 মানে হচ্ছে 1.1 আর 1.1 যদি আমরা এটাকে গুণ করি তাহলে হচ্ছে 1.21। তাহলে এখান থেকে আমার কত বেরোলো, এখান থেকে আমার বেরোলো 1.1 আর এখান থেকে আমার বেরোচ্ছে 0.03, মানে এগুলোর বর্গ হচ্ছে এই ভেতরে হবে, বুঝতে পেরেছো। এবার আমরা এখানটা তাহলে একটা দেখাচ্ছি 0.01 মানে হচ্ছে 0.01-এর বর্গ কি 0.1 আর 0.01, তাই তো। আর 0.9 আর 0.9 দেখো গুণ করলে আমার হচ্ছে 0.81। আমি এগুলোকে এ কারণেই করছি, এগুলো হচ্ছে বর্গ করছি, তার বর্গগুলো করলে তবে আমার বর্গমূলগুলো বেরোবে, মানে হচ্ছে এইগুলোর বর্গ বেরোলে একটা করে বেরোবে। যেমন ধরো 0.01 প্লাস
0.81 প্লাস 1.21, আর একটা কি বেরিয়েছে, আর একটা দিয়েছে 0.0009। এটা অঙ্ক তো। এবার দেখো 0.01 এই রুটটা থেকে বেরোলে 0.01 তাহলে কি 0.1 আর 0.1 গুণ করলে 0.01 হয়, তাহলে এখান থেকে একটা বেরোবে। আর 0.81 মানে 0.9 হবে, একটা একটা করে বেরোবে। আর 1.21 মানে হচ্ছে 1.1, আর এটা হচ্ছে 0.03 হলো। আচ্ছা আমি এখানটা একটু মুছে দিচ্ছি আমার সুবিধার্থে, কারণ অনেকটা। দেখো এটাকে আমি ফার্স্টে হচ্ছে উপরে যোগগুলো করছি, 0.1, 0.9, 1.1 আর 0.03, মানে 3, 9, 10, 11 এক 2.13। তা 2.13 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দুটো সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে তার সংখ্যা দুটোর সমষ্টি কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের দুটো সংখ্যা হচ্ছে, একটা ধরলাম 10x, আমি x দিয়ে করছি, তোমরা সেটা মুখোমুখি করতে পারো 7x, আর দুটো সংখ্যা বলেছে পার্থক্য বলেছে 10x আর 7x মিলে হচ্ছে 105। তাহলে মানে হচ্ছে 3x, মানে 3x সমান হচ্ছে তোমার 105, x সমান হচ্ছে 3 3 9 আর 3 5 15, x সমান 35 বেরিয়েছে। সংখ্যা দুটি সমষ্টি জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 10 × 35 মানে হচ্ছে 350, আর 7 × 35 মানে হচ্ছে 5 7 35, হাতে 3, 3 7 21, 22 23 24, 5 9 5, 595 হচ্ছে রাইট অ্যান্সার। আজকে আমি কিছু প্রশ্নের সলিউশন করলাম, আর নেক্সট দিন এর পরবর্তী অঙ্কগুলো সলিউশন করাবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। আর তোমাদের যা কিছু এনকোয়ারি থাকবে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদের সমস্যাগুলো জানিও, আর আমার পাশে থেকো। আর পরবর্তীকালে তাহলে তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পারবে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।